স্বাগত জানাচ্ছি খোলা মতে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমাদের আলোচনার বিষয় পথচারী বান্ধব শহর। আলোচনার জন্য আমাদের আমন্ত্রিত অতিথি তিনজন স্টুডিওতে। একদম সবার ডানে আমার সঙ্গে রয়েছেন স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ, তারপর রয়েছেন নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ এবং আমার পাশেই রয়েছেন স্থপতি মুবাশির হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব মুবাশির হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ঢাকায় বলা হয়ে থাকে যে যদি মানুষ রিকশায় না ওঠে তাহলে রিকশা মানুষের উপরে ওঠে। এই হলো ঢাকা শহরে হাঁটার বাস্তবতা। তাহলে পথচারী বান্ধব কি শহর? সত্যি কথা বলতে কি, ঢাকা একটা মেগা সিটি হিসাবে পরিচিত। জনসংখ্যার চাপে মেগা সিটির পজিটিভ দিকগুলি ঢাকায় অনুপস্থিত, কিন্তু জনসংখ্যার দিক থেকে ঢাকাকে বিশ্বের সবচেয়ে জনবহুল একটি শহর হিসাবে চিন্তা ভাবনা করা হয়। এবং একই সাথে এই মানুষগুলির মধ্যে নিয়ম কানুনগুলিকে আমরা এখনো প্রচলিত করতে পারি নাই। শুধু মানুষের দোষ না, এখানে যাদের এই কাজগুলি করার কথা তাদেরও ফেলিওর আছে। কারণ আমি এটার ছোট্ট একটি কথা যদি বলি, যে বাংলাদেশের অসংখ্য গ্রামের মানুষ বিশ্বের উন্নত দেশে যে কাজ করছে, যারা ঢাকা শহরেও হয়তো এয়ারপোর্টে ছাড়া আর কোনোদিন আসে নাই, সেই মানুষগুলি কিন্তু সেই উন্নত দেশে যে কখনো ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে জেলখানায় যায় নাই। তার মানেটা কি? তারা আইন মানা জানে, আইন দেখে শেখে, আইন নিজেদের ভিতরে ধারণ করে এবং তারা দেখে আইন সবার বেলা সমান। আমাদের এখানে এই জায়গায় আমরা এখনো কাজ করতে পারি নাই। এবং পথচারী বান্ধব শহর যদি আমি বলতে চাই, বিশ্বের উন্নত দেশ, সবচেয়ে উন্নত দেশ মানেই যে শহরে সবচেয়ে বেশি মানুষ পায়ে হাঁটে। অর্থাৎ পায়ে হাঁটার দুটি পার্ট হচ্ছে, একটি পার্ট হচ্ছে মানুষ হাঁটতে আনন্দ বোধ করে দৈনন্দিন কাজের জন্য, আর সাথে সে জানে আমার ফুল সিকিউরিটি রয়ে গেছে। আমি যখনই রাস্তায় বের হই না কেন, আমার ফোনটি কেউ কেড়ে নেবে না, আমার মানিব্যাগ কেউ কেড়ে নেবে না। বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশে বাড়ি থেকে কেউ বের হওয়ার সময় বাড়ির গিন্নি বলবে বা মা বলবে, বাবা ফোনটা রেখে যাও, মানিব্যাগে বেশি টাকা নিও না, পারলে সাথে আরেকজনকে নিয়ে যাও। আমরা কিন্তু ওই অবস্থায় আছি। সেই সময় আমরা চিন্তা করছি যে পথচারী বান্ধব। এত দুরবস্থার ভিতরেও বাংলাদেশে প্ল্যানার্সদের হিসাব অনুযায়ী প্রায় 1 কোটির মতন মানুষের পায়ে হাঁটা ট্রিপ প্রতিদিন ঘটছে। এটা কিন্তু যাতা ব্যাপার না। আমরা ট্রান্সপোর্টের হিসাবে যদি যাই, ঢাকা শহরে মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে 4 থেকে 5%। তাহলে বাকি লোকগুলি কি? সব পায়ে হাঁটে। পায়ে হাঁটার আবার 2-3টি ভাগ আছে। একটি হচ্ছে যারা বাস ব্যবহার করে, তারা কিন্তু বাড়ি থেকে এসে বাস স্ট্যান্ড পর্যন্ত পায়ে হাঁটে, অথবা রিক্সায় করে আসে, রিক্সা থেকে নেমে আবার কিছুটা পায়ে হাঁটে। অর্থাৎ হাঁটার সাথে মেজরিটি অফ দ্য ঢাকা শহরের পিপুল ওতপ্রোতভাবে জড়িত। আমরা কিন্তু তাদের ব্যাপারে কোনো কিছুই করি নাই। প্রতিনিয়ত আমরা কি করছি? ফ্লাইওভার বানিয়ে ফেলছি। ফ্লাইওভারে কারা যায়? মোবাশের দিক উনি গাড়ি নিয়ে যায়। অর্থাৎ আমাদের এই 3 জনের জন্য ফ্লাইওভার বানানো হয়েছে, বাকি মানুষ এই এতগুলি মানুষের জন্য বানানো হয়নি, আমাদের 3 জনের জন্য বানানো হয়েছে। এবং সেই ব্যয়টি করা হচ্ছে বিরাট অঙ্কের। এখন আমরা পথচারী বান্ধব সড়কের পাশে তো ফুটপাত আছে, সেই ফুটপাতে এটাকে আমরা ঢাকা শহরে কিন্তু প্রতিনিয়ত বলা হয় ফুটপাত হচ্ছে মানুষের সবচেয়ে বড় মরণ ফাঁদ একদিক থেকে। আরেকটা হচ্ছে যে জায়গায় ফুটপাত একটু ভালো অবস্থায় আছে সেটি হচ্ছে রাজনৈতিক দল, পুলিশের কিছু অন্যায়কারীর মালিকানায় দোকান, হকার্স বসানোর জায়গা। অর্থাৎ খারাপ হলে মানুষ গর্তে পড়ছে, আর ভালো হলে পরে এটা দখলদারির আওতায় চলে যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। ঢাকায় যানবাহনের চাপ থেকে যদি মানুষকে আমরা বাঁচাতে চাই, তাহলে পথচারী বান্ধব ফুটপাত দরকার। ফুটপাত হাঁটছি, মানুষ কি হাঁটে না? সত্যিকার অর্থে সকালবেলা যদি আমরা বের হই, তাহলে রমনা পার্ক, বিকালবেলা যদি বের হই, রমনা পার্ক, লেক, অসংখ্য শিক্ষিত জ্ঞানী গুণী পয়সালা মানুষ ঘন্টার পর ঘন্টা ঘাম ঝাড়ছে হেঁটে হেঁটে। সেই হাঁটাটাকে তার দৈনন্দিন কাজের ভিতরে যদি আমি ঢুকাতে পারতাম, তাহলে আমরা একটি অন্য জায়গায় পৌঁছাতে পারতাম। না, কিন্তু আমাদের আবহাওয়া এমন যে মানুষ অল্পতে ঘেমে যায়, তাহলে সেটা সেই মানুষগুলি তো রমনা পার্কে হাঁটছে, সেটা তো নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য না। আমরা সেই হাঁটাটাকেই অফিসে যাওয়া, তারপরে অফিস থেকে ফিরে আসা এবং
ছুটির দিনে হাঁটা, মানুষজনকে এই যে ঘাম এবং এটা নিয়ে আমরা পথচারী বান্ধবের কথা বলছিলাম, মেয়র সাহেবদের সাথে আমরা বসে আলাপ করছিলাম যে আমরা ফুটপাতকে প্রশস্ত করব, ফুটপাতের পাশে পার্কে যেরকম বসার জায়গা আছে সেই বসার জায়গা যদি আমরা করতে পারি, গাছপালা দিয়ে যদি ফুটপাতটাকে ঢেকে ফেলতে পারি, এবং সবচেয়ে বড় প্রয়োজনীয় যে পার্ট মানুষের জীবনে ঢাকা শহরে যেটার সবচেয়ে বড় অনুপস্থিতি, সেটি হচ্ছে টয়লেট ফেসিলিটি। ইউনিক 5 স্টার টয়লেট ফেসিলিটি আমার বাংলাদেশের ঢাকা শহরের মানুষকে দিতে হবে, এবং এটার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের মহিলা। ঢাকা শহরে মহিলাদের মতন কষ্ট খুব কম মানুষই করে। এই জিনিসগুলি নিয়ে আমরা আলাপ করব, এবং সেই কাজটি কিন্তু শুরু হয়েছে। একটু জনাব নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ, তাহলে কি ঢাকা শহরে যে ফুটপাত আছে সে শহরের তুলনায় কি পর্যাপ্ত নয়, মানে একটি আদর্শ শহরের তুলনায়? একেবারেই পর্যাপ্ত না। ঢাকা শহরের আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে কথাগুলো বলি, তাহলে হয়তো বোঝার জন্য সহজ হবে। ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশন এরিয়াতে প্রায় 3000 কিলোমিটারের মতো সড়ক আছে। তার মধ্যে মাত্র 400 কিলোমিটার রাস্তার দুপাশে ফুটপাত আছে, তাও হচ্ছে সেগুলো মাত্র 400 ব্যবহার অনুপযোগী, এবং সেগুলো প্রায় ব্যবহার অনুপযোগী, কখনো কখনো এটা খুবই চ্যালেঞ্জিং। এখন আমাদের প্রত্যেকটা রাস্তার পাশে ফুটপাত নেই। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। গত 1 বছরে প্রায় আমি 26টি পৌরসভাতে ঘুরেছি, দেখেছি কাজ করার কারণে। এবং আমাদের বাংলাদেশের শহরগুলো যেভাবে তৈরি হয়, তাতে করে যে সড়কের দুই পাশে দুটো প্রশস্ত ফুটপাত থাকা প্রয়োজন, অথবা এটা যে রাস্তার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এই পারসেপশনটুকুই আগে ছিল না। এটা আসার খুবই ভালো একটা আসার কথা যে ঢাকা শহরে ইদানিং আমরা দেখছি যে ফুটপাতের প্রতি যথেষ্ট নজর আসছে, ফুটপাতের অবস্থা ভালো হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয়, আমাদেরকে আরও অনেক দূর পথ যেতে হবে। এখন আমি আরও কিছু স্ট্যাটিস্টিক্স দিই আপনাকে। 2005 সালে এসটিপি তৈরি করা হয়, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। পরবর্তীতে রিসেন্টলি আবার এটাকে রিভাইজ করা হয়েছে, এটাকে হালনাগাদ করা হয়েছে। এখানে যে স্ট্যাটিস্টিক্স বলে, ঢাকা শহরের অর্থাৎ মেগা ঢাকা শহরের 76% মানুষ যাদের ট্রিপের পরিমাণ 3 কিলোমিটারের কম। এখন 3 কিলোমিটারের কম যে ট্রিপগুলো, তার বেশিরভাগই হতে পারে পায়ে মানে চলা একটা ট্রিপ হতে পারে। এখন পায়ে মানে মানুষ চলাচল করছে না বা করতে পারছে না, চাইলেও তারা করতে পারে না। ওই যে চ্যালেঞ্জের কথাগুলো বললাম, অনেক সময় রাস্তায় ফুটপাত থাকে না, আবার যেখানে ফুটপাত থাকে সেটা ব্যবহার উপযোগী থাকে না, ফলে মানুষকে রাস্তার উপরে নেমে আসতে হয়। সেখানে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে এবং সেখানে চলাচলের উপযোগী থাকে না। এই বাস্তবতাগুলোকে মাথায় নিয়েই বলছি যে আধুনিক যে শহর, আপনি পৃথিবীর যে কোনো শহরে যান, বিশেষ করে ইউরোপিয়ান শহর এবং অস্ট্রেলিয়ান শহরগুলোর, আমেরিকান শহরগুলোতেও এখন প্রধান বিষয় হচ্ছে যে পথচারী বান্ধব শহর তৈরি করা। এটাতে অনেকগুলো মানে লাভ আছে। একটা লাভ হচ্ছে যে একটা হচ্ছে নিজের পার্সোনাল লাভ, ফিনান্সিয়াল এবং ফিজিক্যাল যেটা লাভ আছে। শহরের দিক থেকে সেটা হচ্ছে যে পরিবহন ব্যবস্থার উপরে অনেক নির্ভরশীলতা কমে আসে, এবং শহরকে, যে শহরে যে আপনি বসবাস করছেন সেই শহরকে আপনি আপনার মতো করে চিনতে পারেন। মূল চ্যালেঞ্জ কি মনে হয় আপনার, যে পার্কিং এর জায়গা নেই, ফুটপাত দখল হয়ে আছে, তার ঝুলে আছে, দোকান বসে গেছে, এগুলো নাকি অন্য কিছু? অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে আমাদের ফুটপাত প্রথমত নেই, যেখানে আছে সেটা প্রশস্ত নয় এবং নিরাপদ নয়। আপনি খেয়াল করে দেখবেন যে একটা ফুটপাত মানে কেমন হতে পারে, যেমন আমরা মানে হুইল চেয়ার, দুটো পাশাপাশি হুইল চেয়ার যেন পাশাপাশি যেতে পারে, তাতে করে আমরা হিসাব করে দেখেছি 7 থেকে 8 ফিটের চওড়া একটা ফুটপাত প্রয়োজন হয়। আমাদের বেশিরভাগ ফুটপাতই তার চেয়ে অনেক কম থাকে, এবং বেশ কিছু জায়গায় হয়েছে এখন প্রশস্ত ফুটপাত হয়েছে। আমাদের এই ফুটপাতে প্রচুর পরিমাণে মানুষ চলাচল করে। এখন আমরা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক এগুলোকে আবার চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা তৈরি করি। যেমন হচ্ছে যে লাইট পোস্ট, তেমনি আছে আমরা যখন ফুট ওভারগুলো তৈরি করি, সিটি কর্পোরেশনে তৈরি করে, অনেক সময় ফুটপাতের উপরে তৈরি করে, ফলে সেটা আবার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তো এটা যে ওনাদের দিক থেকে একটা কথা ওনারা বলে থাকেন যে আমরা পাশে জায়গা পাই না, তো এটার একটা বড় একটা সমাধান হতে পারে এরকম যে পার্শ্ববর্তী যে প্লটের যিনি মালিক আছেন তার সাথে একটা নেগোসিয়েশনে যাওয়া, সেখানে নেগোসিয়েশনের মাধ্যমে গিয়ে হলেও আপনাকে ফুটপাতটাকে ফ্রি করতে হবে। এই শহরে ফুটপাতের উপরে প্রচুর পরিমাণে নজর দিতে হবে এবং ফুটপাত বান্ধব একটু জনাব স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ আপনার কাছে যাচ্ছি। তাহলে ফুটপাত যদি প্রশস্ত করা হয়, বড় করা হয়, রাস্তা তো ছোট হয়ে যাচ্ছে না?
আলোচনাটা এইভাবে হলে ভালো হয় যে আমাদের এখন যে শহর, জি এটাকে ধরে নিয়ে যদি আমরা আলোচনাটা করি, আমরা যে অবস্থায় আছি, মুবাশির ভাই একটা ভালো কথা বললেন যে আমাদের জন্য এই ট্রান্সপোর্টেশন সিস্টেম, শহরের সমস্ত অবকাঠামো, যারা সচ্ছল অর্থনৈতিকভাবে সক্ষম তাদের জন্য, যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছে তাদের জন্য কিন্তু হাঁটার ব্যবস্থা, যেটা ফুটপাতের প্রসঙ্গ আজকে আলোচনা করছি। আমরা যদি এই শহরকে মেনে নিয়ে আলোচনা করি একভাবে আলোচনা হবে, আর যদি আমরা ভবিষ্যতের কথা বলি তাহলে একটু অন্যদিকেও দৃষ্টি ফেরানো যায়। আমাদের এখনকার শহর তো খুব প্ল্যান্ড শহর না, পরিকল্পিত শহর না। রাস্তা, তার সাথে যে ডেনসিটি আছে, আরবান ডেনসিটি যেটা আছে, তার সাথে যে পরিমাণ আমার অবকাঠামো থাকা দরকার সেটা নেই। সেটা নেই বলে রাস্তার আপনি যেটা বলছেন রাস্তার সাইজ বা উইডথ, প্রশস্ততা সেটাও অপটিমাল না। তার সাথে ফুটপাথ যখন আমরা গুলশানে দেখছি, আমাদের উত্তর সিটি কর্পোরেশন চেষ্টা করছে প্রশস্ত করার, তাতে কিন্তু আমরা শঙ্কিত হই যে আমাদের রাস্তার সক্ষমতা কমে যায় কিনা আবার ট্রান্সপোর্টেশনের, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যে উত্তর সিটি কর্পোরেশনের যে ফুটপাথের প্রশস্ততা করা হচ্ছে সেটা কিন্তু খুব কমফোর্টেবল হবে না এন্ড অফ দ্য ডে। প্রশস্ত হচ্ছে কিন্তু আমার একটু পরপরই যখন ব্রেক হয় ফুটপাথগুলো থেকে, আমি নামতে হয়, উঠতে হয়, আমি 10 ফিট পর 20 ফিট পর উঠবো নামবো। আমি যদি 1 কিলোমিটার জার্নিতে আমি যদি 100 বার উঠি আর নামি, তাহলে তো এটা কোনো আমার জন্য কোনো কমফোর্টেবল জার্নি হলো না। সো আমরা এই শহরের এখনকার ব্যবস্থাপনায়, এখনকার অবস্থানের প্রেক্ষিতে আমরা এই ফুটপাথ বান্ধব শহর নিয়ে আলোচনা করব নাকি একটু ভবিষ্যতের দিকেও দৃষ্টি ফেরাবো, আমি সেটাই ভাবছিলাম। যেটা আখতার মাহমুদও বলছিল যে আমাদের যে স্ট্যাটিস্টিক্সগুলো দিল, এগুলো তো আসলে আমাদের শহরকে একটা সুন্দর শহর হিসেবে, মেগা সিটি হিসেবে যে আমরা দেখতে চাই ভবিষ্যতে, তার জন্য খুব সহায়ক না। আমাদেরকে একটা প্রপার প্ল্যানিং ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, আমাদের শহরকে রিথিঙ্ক করতে হবে। আসলে আমাদের শহরের পরিকল্পনাহীনতা থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা স্ট্র্যাটেজিক পলিসি ডিসকাশনে গিয়ে, একটা ডিসকোর্সে গিয়ে এই পুরো শহরকে কিভাবে আমরা এখন এই অ্যাডহক ভিত্তিতে আমরা চলবো, নাকি একটা সত্যিকার উন্নত দেশের শহরের মতো যেখানে রাস্তা, তার পাশে ফুটপাথ, তারপরে সাইকেলের জন্য জায়গা, তারপরে আমার আরেকটা এজ লাইন থাকবে, তারপরে গিয়ে আমার প্রপার্টি শুরু হবে। সো এই যে বিভিন্ন লেয়ার অফ ট্রান্সপোর্টেশন মোডস আছে, এগুলোকে রেখে একটা শহর করতে হলে যে রাস্তার প্রশস্ততা দরকার, সেই প্রশস্ততা এবং যে গিভেন ডেনসিটি আমাদের এখন আছে, তাতে কি সম্ভব? সেটা কি আমরা কি এখন ওই জায়গায় ফিরতে পারবো? আপনার এই প্রসঙ্গে আমার মনে হয় একটা চিত্র দেখানো খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে এটা একদমই প্র্যাকটিক্যাল একটা চিত্র। সেটা হচ্ছে যে 6 লেনের যে রাস্তাগুলো আমরা দেখি, জি আমাদের যদি এমন হয়, আপনি 3টা চিত্র আমি বলছি, এমন যদি হয় যে মিক্সড টাইপের গাড়ি চলে, ট্রান্সপোর্ট চলে, বিভিন্ন মোডের ট্রান্সপোর্ট, বাস চলে, গাড়ি, কার চলে, ট্রাক চলে, সাইকেল চলে, রিক্সা চলে, এই যদি হয় কম্পোজিশন, তাহলে ঘন্টায় 4 থেকে 5,000 প্যাসেঞ্জারকে আপনি ক্যারি করতে পারবেন। 1 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র, রাস্তার 6টা লেনের মধ্যে মানে 2টো লেনকে আপনি ছেড়ে দেন বাস র্যাপিড ট্রানজিটের জন্য, স্পেশাল ডেজিগনেটেড লেন ফর বাসেস, তাহলে এক দফায় আপনি 17 থেকে 18,000 প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারেন এক ঘন্টায়। মানে ওই সেম রাস্তা। দেখেন, এর মধ্যে যদি আপনি মেট্রো দেন তাহলে হয়ে যায় হচ্ছে 40 থেকে 45,000। তাহলে আপনার প্রশস্ততা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে প্ল্যান করব এবং কিভাবে আমি, আমাদের তো শহর তো আর ভেঙে গড়া যাবে না, এই শহরটাকে কিভাবে আরেকটু ভালো করা যায় সেই আলোচনা আপনাদের কাছে আসবো। তার আগে আমরা একটু চট্টগ্রামে এবং রাজশাহীতে একটু যোগাযোগ করতে চাই। শুধু ঢাকা নিয়ে কথা বলছি, সেখানের চট্টগ্রাম এবং রাজশাহীর পথ কতটুকু পথচারী বান্ধব জানার জন্য আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন নয়ন বড়ুয়া জয় সহকর্মী এবং রাজশাহী থেকে কাজী শাহেদ। আমি প্রথমে যাচ্ছি নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম শহরের যেই রাস্তা এবং ফুটপাত, সেগুলো পথচারীদের জন্য কতটা সুবিধাজনক? ওখানে হাঁটাচলা আরামদায়ক নাকি ঝামেলা হয়?
ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম শহরের অনেক সড়কে কিন্তু এখন বেহাল অবস্থা, কিন্তু শুধু সড়ক বলে নয়, এখানে ফুটপাত যেগুলি রয়েছে, আপনি যেমনটা বলছিলেন ফুটপাতের কথা, ফুটপাত যেখানে রয়েছে যেখানে এখানে পথচারীরা যে ফুটপাত দিয়ে চলাফেরার কথা রয়েছে, কিন্তু এখানে আপনি অবশ্য লক্ষ্য করছেন একটা ফুটপাতও কিন্তু এখানে পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করবে সেরকম ফুটপাত একটাও নেই। কিন্তু এখানে ফুটপাত দখল করে এখানে সবাই কিন্তু এখানে ফুটপাত দখল করে অনেক দোকানপাট অনেক কিছু এখানে বসা আছে। কিন্তু শুধু ফুটপাত বলে নয়, এখানে রাস্তার পাশে কিন্তু অনেক সড়ক রয়েছেন, সড়কের মধ্যে কিন্তু যানবাহন দাঁড়িয়ে রয়েছেন। আমরা এখন কথা বলতে চাই, এখানে অনেক পথচারী রয়েছেন, তারা আসলে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। জি, ফুটপাতের কি অবস্থা? এই যে ফুটপাতের দোকানপাট বসে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ভাইয়া জানি না, যে এরকমই দেখতেছে। আমি আসছি অন্য দিক থেকে, আপনার অন্য ভাইকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু এ নিয়ে কিছু জানতে পারিনি। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি মনে করেন যে ফুটপাতের মধ্যে দোকান বসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো মনে করি এগুলা মানে তুলে দেওয়ার জন্য এগুলা ঝামেলা হইতেছে, এগুলার কারণে মানে গাড়ি চলাফেরা করতে পারে না, এগুলা কেন মানুষের সমস্যা হইতেছে। আমি মানে ভালো মনে করি। দোকানপাট আছে, এটা দিয়ে কি আপনারা চলাচল করতে পারেন? অবশ্যই না, এটা উঠে দেওয়া খুবই জরুরি, কারণ এটা ফুটপাথ দিয়ে হাঁটা চলার আমরা এখন ওইখানে যদি হাঁটতে না পারি তাহলে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে আমাদের, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারি আমরা। ফুটপাথ হচ্ছে হাঁটার জন্য, তো সুতরাং আমি সরকারের কাছে সবার কাছে অনুরোধ করব যাতে ফুটপাথটা অবশ্যই হাঁটার চলাচলের ব্যবস্থাটা যাতে সুন্দর থাকে এবং থাকে। আপনি কি মনে করেন যে ফুটপাত দখল করে দোকানপাট বসছে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? এইভাবে দেখছি, মানে মেয়র সাহেব যখন ক্ষমতা গ্রহণ করলো প্রথমে, তখন তো মেয়র সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছিল, আমরা ভাবছি যে সত্যিকারের অর্থে এখানে আর রাস্তায় যানজট থাকবে না। কিন্তু এখন হয়তো মাঝে মাঝে অভিযান আসলে কিছুদিন ক্লিয়ার থাকে, 2-4 দিন থাকে, আবার সেরকম আবার দখল হয়ে যায়। এরকমই তো চলছে। এখন বিলবোর্ডগুলো বদ্রাট ফ্লাইওভারে দেখতেছেন, এখন আবার শুরু হয়ে গেছে। এইগুলো আর কি, আমাদের দেশে তো আপনার পাওয়ার দেখে আমি চলি, আমার পাওয়ার দেখে আরেকজন চলে, এরকম এইটি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে আমরা কথা বলছি আসলে সাধারণ মানুষের সাথে, তারা বলছিলেন তাদের বিভিন্ন সমস্যার কথা তারা বলছেন, কিন্তু আমরা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলছি। ফুটপাত দখল করে যারা আছেন তাদেরকে নিয়ে এবং যানজট হচ্ছে কেন সেটা নিয়ে তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছিলেন আসলে সিটি এবং সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতাকে তারা দায়ী করলেন। তারা একসাথে যদি তারা কাজ করেন তাহলে এরকম ফুটপাত দখল করতে পারে না বলে তারা বলছিলেন। তো এ ছিল এখানকার আবার সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। আমরা রাজশাহীতে কাজী শাহেদ, রাজশাহী শহরের কি পরিস্থিতি? লোকজন হাঁটতে পারছে তো রাস্তায়, ফুটপাতে? সাদি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটি তথ্য দিয়ে রাখতে চাই যে 2008 সালে যখন বর্তমানে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন AHM খায়রুজ্জামান লিটন, তিনি নগরীকে সবুজায়ন এবং নগরীর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। তার মধ্যে একটি ছিল যে রাজশাহী মহানগরীতে ফুটপাত নির্মাণ করা। তা আমি যদি একটু দেখাই আপনাকে, যে আমি আছি নগরীর কাদিরগঞ্জ গেটার রোড এলাকায়, তো এইরকম টাইলস বিছানো ফুটপাত কিন্তু প্রচুর নির্মাণ করা হয়েছে এবং এই ফুটপাতগুলিতে কিন্তু মানুষের চলাচলের জন্য রাখা হয়েছে। তো দখল হয়ে যায়নি এমনটা বলবো না, কিন্তু এই ফুটপাতগুলি কিন্তু মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে। আমরা যদি যে এলাকাটি আছি সেখানে কিন্তু এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই একটু, যে এই ফুটপাতগুলি আসলে মানুষের কতটা উপকারে আসছে। আপনি যদি একটু আমাদের সঙ্গে কথা বলতেন যে এই যে ফুটপাতগুলি আমাদের এই শহরের, এগুলি কতটা উপকারে আসছে মানুষের? আসলে রাজশাহী শহর তো দিন দিন অনেক যানজটে বেড়ে যাচ্ছে, সেই হিসেবে ফুটপাতগুলো আমাদের খুব উপকারে আসছে এবং আমরা হেঁটে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। তার সাথে আরও বেশি মজার বিষয় যে ফুটপাতগুলোতে যেই বৃক্ষ রোপণ করেছে, এটা আমাদের জন্য খুব গর্বিত এবং আনন্দিত। আমরা এই দিকে গেলে অনেক সময় মনে হয় যে আমরা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা আমরা খুব গর্ববোধ করি রাজশাহীবাসী। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।
সাদি যেমনটি বলছিলেন এই পথচারী যে যে ফুটপাতগুলিকে শুধু সৌন্দর্য বৃদ্ধি করা হয়নি, এখানে কিন্তু গাছ লাগানো হয়েছে এবং সবুজের যে সমারোহ সেটি কিন্তু গড়ে তোলা হচ্ছে, এটি চলছে। তবে বাজার এলাকায় যে ফুটপাতগুলি আছে এগুলি কিন্তু দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। আর আরেকটি তথ্য দিতে চাই আপনাকে, সেটি হলো যে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর যে টেনিস কমপ্লেক্সটি আছে ওই এলাকার ফুটপাতটি কিন্তু সাইকেল চালানোর জন্য রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে দুই পাশে পুলিশ প্রহরায় কিন্তু ওই ফুটপাতটি বিকেলে উন্মুক্ত রাখা হয় যাতে ওই পথ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে না পারে, সেখানে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে সাইকেল চালাতে পারে। সাদি, এই ছিল ফুটপাত নিয়ে রাজশাহী থেকে। আরেকটি প্রশ্ন আছে, ফুটপাতের সুন্দর ছবি আমরা দেখতে পেলাম, কিন্তু রাজশাহী শহরের জন্য পর্যাপ্ত পরিমাণে ফুটপাত আছে কিনা? সেটা কি একটি পুরো শহর খুবই জুড়ে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুটপাতের যে বিষয়টি থাকে যে আমরা দেখেছি যে নগরীর যে বড় বড় রাস্তাগুলি আছে সেগুলি কিন্তু খুবই সরু। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে যে কাদিরগঞ্জ গেটা রোড হয়ে সাগরপাড়া এবং হচ্ছে যে মহিলা কলেজ হয়ে কাদিরগঞ্জ পর্যন্ত দুটি প্রশস্ত সড়ক করা হচ্ছে এবং সেগুলোতে ফুটপাতও রাখা হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু চলাচলের যে পথগুলি আছে এগুলো কিন্তু মূলত ফুটপাত যে পর্যাপ্ত আছে এমনটি কিন্তু নয়, মানুষকে কিন্তু মূল রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আর যে ফুটপাতগুলি এখন আছে এগুলি কিন্তু সিটি কর্পোরেশন সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে টাইলস লাগিয়ে ফুটপাতগুলি মানুষের চলাচলের জন্য কিন্তু যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন। এবং এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে 0 পয়েন্ট থেকে সোনাদিঘির মোড় হয়ে রাজশাহী কলেজ পর্যন্ত যে রাস্তাটি আছে এই ফুটপাতটি কিন্তু পুরোপুরি দখল হয়ে গেছে। যারা দোকানদারি করছেন বা ব্যবসা করেন তারা সামনের রাস্তাটা কিন্তু পুরোপুরি দখল করে রেখেছেন। সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু এই রাস্তাটি ফুটপাতটি কিন্তু উন্মুক্ত করা যায়নি পথচারীদের জন্য। ফলে নগরীর যে মূল যানজটটি সেটি কিন্তু এই 0 পয়েন্টকে ঘিরেই। সাদি, আরেকটি বিষয় হলো যে রাজশাহী সিটি কর্পোরেশনের বাইরে, মানে সিটি কর্পোরেশন এলাকার বাইরে রাজশাহী শহর আছে কিনা, সেই শহরের পরিস্থিতি কেমন? সিটি কর্পোরেশনের বাইরের যেটুকু বলা যেতে পারে সেটি হলো যে মহানগরীর ঠিক কাছাকাছি কাটাখালী পৌরসভা, সেখানে কিন্তু ফুটপাত বলতে কিছু নেই। আমরা যতটুকু জানি যে কাটাখালী পৌরসভা হাইওয়ে রোডের পাশেই এবং সেখানে ব্যাটারি চালিত অটোরিকশা, টেম্পু এইগুলি দখল করে আছে ফুটপাত, সেখানে সাধারণ মানুষ চলাচল করতে পারেন না। আরেকটি বিষয় হলো যে আরেকটু যদি আমরা যাই নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় সেটি হলো যে মহানগরীর ঠিক একেবারে পাশাপাশি, সেখানেও কিন্তু একই অবস্থা, ফুটপাত দখল করে থাকেন ছোট ছোট যানবাহনগুলি এবং দোকানদাররা। ফলে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাসগুলিকে মূল রাস্তায় দাঁড়াতে হয় এবং একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করে আসতে পারে না এই রাস্তা দখল করে থাকার কারণে। সাদি, তারপর আপনাকে অনেক ধন্যবাদ। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে যেহেতু শুরু হয়েছে, আশা করি সিটি কর্পোরেশনের বাইরেও এমন সুন্দর ফুটপাত যাবে। আমরা একটা ছোট বিরতি নেই, বিরতির পর আবারও ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ এবং স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ। তাদের কাছে আমাদের অনেক বিষয় জানার আছে, কিন্তু একটা বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি খোলা মতে। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন স্থপতি জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ, নগর পরিকল্পনাবিদ জনাব আক্তার মাহমুদ এবং স্থপতি জনাব মোবাশ্বের হোসেন। আলোচনা হচ্ছিল যে আপনারা রাজশাহী এবং চট্টগ্রাম থেকে ওখানকার পরিস্থিতিও দেখলেন, আর যে বিষয়টি জনাব আক্তার মাহমুদ তুললেন যে উদ্যোগ আছে যেমন ফ্লাইওভার তৈরি করা, কিন্তু সেটি করতে গিয়েও টুকটাক ঝামেলা হচ্ছে ফুটপাত নিয়ে। সমাধান কি তাহলে? না, প্রথমেই হচ্ছে যে আমরা চিটাগাং এবং রাজশাহীর সম্পর্কে যে অবস্থানটি দেখলাম, চিটাগাংয়ের অবস্থা ঢাকার অবস্থা মোটামুটি আমি বলবো সেম, কিন্তু রাজশাহী কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, বলা যেতে পারে রাজশাহীতে জনসংখ্যার চাপ অনেক কম, কিন্তু যে চিন্তাটা আমরা যেটা শুরু থেকে আলাপ করছিলাম পথচারী বান্ধব, খালি ওখানে কিন্তু ফুটপাত বানিয়ে পথচারী বান্ধব করা যায় নাই, সেখানে প্ল্যান্টেশন, বসার জায়গা
এবং দু একটা জিনিস আমার কাছে মিসিং মনে হয়েছে, সেই জিনিসগুলি আমি অনুরোধ করব এইটার সাথে অ্যাড করা। সেটা হলো টয়লেট ফ্যাসিলিটিস, ড্রিঙ্কিং ওয়াটারের ওই টয়লেট ফ্যাসিলিটিস, ইভেন পয়সা দিয়েও যদি টয়লেট ফ্যাসিলিটিস পুরুষ এবং মহিলা মানুষদেরকে উদ্বুদ্ধ করা। এই ফ্যাসিলিটিসগুলি থাকলে বেড়ানোর জায়গা, একজন পথচারী বললেন যে মনে হয় আমি বোটানিক্যাল গার্ডেনে বেড়াচ্ছি, এই অভিব্যক্তিটা নিয়েই কিন্তু আমরা আজকে পথচারী বান্ধব ঢাকা শহরের কথা আমরা চিন্তা করছিলাম। চাইলে যে করা সম্ভব, আমরা ঢাকা শহরকেও কিন্তু সেই জায়গায় নিতে পারি। ওখানে আরেকটি জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে ফুটপাথটি, আমি জানি না মেয়র সাহেব কোন ক্ষমতা বলে এই কাজটি করেছেন, ওনার ফুটপাথে যতটুকু আমরা দেখতে পেয়েছি একটিও লাইট পোস্ট মাঝামাঝি জায়গায় নাই। আমার প্রচন্ড পাওয়ারফুল মেয়র আনিসুল হক সাহেব ফুটপাথ প্রশস্ত করছেন। গতকালকে রাত্রে আমি এই ফুটপাথ দেখার জন্য বের হয়েছিলাম, গত পরশু রাত্রে। আপনারা গেলে দেখবেন অনেকগুলি লাইট পোস্ট এরকম ফুটপাথের উপরে কাত হয়ে আছে, নিচে দিয়ে মানুষের মাথা নিয়ে যেতে হয়। ফুটপাথ বাড়ানো হচ্ছে, ঢালাই হচ্ছে। আমি ওনাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জিজ্ঞেস করলাম, বলে ফুটপাথ হয়ে যাওয়ার পরে ওগুলি তোলার ব্যবস্থা করা হবে। অর্থাৎ কোঅর্ডিনেশনের অভাবের কারণে ফুটপাথ তৈরি হয়ে যাচ্ছে। ফুটপাথ তৈরি শেষ হলে পারে পিডিপি, ইলেকট্রিক, তারপরে টেলিফোন কোম্পানি, এরা তাদের পোলগুলি সরাবে। এবং দুঃখজনক লাগে, ঢাকা শহরে এই প্রতিষ্ঠানগুলিও যদি একটি নির্ধারিত আইন মেনে নির্ধারিত জায়গায় যদি লাগাতো, তাহলে পোলগুলি বসাতো, তাহলেও একটি কথা ছিল। এই যে হুইল চেয়ারের কথা এসছে, পথচারী বান্ধবের কথা এসছে, সেখানে পোলগুলি রয়ে গেছে কোথাও মাঝখানে, কোথাও রাস্তায়, কোথাও ফুটপাতের ভিতরে। এগুলিকে নিয়ম নীতির ভিতরে আনলে পারে এবং এই রেস্ট নেওয়ার জায়গা, টয়লেট ফেসিলিটিস, মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে। আরেকটি জিনিস ঢাকা শহরে আমি অনুরোধ করব, এবং বাইরের শহরেও এর আগেও বারবার বলেছি, যে ঢাকা শহরে ফায়ার ব্রিগেড এবং পুলিশের জল কামান আছে। শীতকালে যে দুরবস্থাটা আমরা একটা স্টাডি রিপোর্টে পেয়েছি, ডাস্টে এবং গাড়ির ধুমাতে, গাছের পাতা থেকে যে আমরা অক্সিজেন পেতাম এবং কার্বন ডাইঅক্সাইড যেটা নিয়ে নিত, সেটার মাত্রার বিরাট ফারাক হয়। যে কারণে ঢাকা শহরে শিশুদের, বয়স্ক মানুষদের, এমনকি সুস্থ মানুষরা হাঁপানি, অ্যাজমাতে আক্রান্ত হয়। এটা থেকে দূর করার জন্য আমি দুই মেয়র সাহেবের কাছে অহরহ আবেদন করছি যে এই ফায়ার ব্রিগেড এবং পুলিশের জল কামান দিয়ে অন্তত সপ্তাহে একদিন রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত পানি দিয়ে গাছগুলি ধোয়ার ব্যবস্থা করা হোক। সত্যিকার অর্থে মানুষ কিন্তু এটার বেনিফিট পাবে, কারণ এগুলির অক্সিজেন বের করার ক্ষমতা কিন্তু প্রচন্ডভাবে শীতকালে কমে যায়। এই জিনিসগুলি কিন্তু, এই যে পথচারী বান্ধবের সাথে অনেকগুলি জিনিস আমাকে করতে হবে। পোলগুলি সরাতে হবে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস যেটা বলেছে, সেটি হচ্ছে ফুটপাথগুলি প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে চলতে হয়। এই লাফানোর থেকে মুক্ত করার জন্য হুইল চেয়ার বাউন্ড স্লোপগুলি মেনটেন করা, আমি যেন ওঠানামাটাও আমার কাছে আনন্দদায়ক হয়। হ্যাঁ, বাড়িতে ঢোকার জন্য এটার প্রয়োজন হতে পারে। এখন আসা যাক, উনি একটি কথা বলেছেন যে ফুটওভার ব্রিজ এই ফুটপাতের মাঝখানে হঠাৎ হয়ে গেল, অর্থাৎ ফুটপাতের সেই সুন্দর দৃশ্য এবং চলাচলের সুবিধাটা ধ্বংস হয়ে গেল। পাশের বাড়ির সাথে, পাশের জায়গার সাথে নেগোসিয়েশন করার কথা বলেছে। নেগোসিয়েশন মানে কি? উনি প্রয়োজনীয় 5 ফিট বা 7 ফিট জায়গা ছাড়বে, কেন ছাড়বে? তাকে যদি আমি তার থেকে বেশি বেনিফিট দিতে পারি, অর্থাৎ উনি যে পরিমাণ জায়গা ছেড়েছেন, তাকে তার ফ্লোর এরিয়া দিয়ে আমি বিল্ডিং এর হাইট এক্সক্লুসিভলি তাকে বাড়ানোর অধিকার যদি আমি দেই, উনি কিন্তু আনন্দের সাথে এই কাজটি করবেন। একটি হচ্ছে জনহিতকর কাজের সাথে ওনার পার্টিসিপেশন, কিন্তু আর্থিকভাবে লোকসান তো হয় নাই, বরং লাভবান হবেন। এই যে ব্যবস্থাপনাগুলি যেটা বারবার আলোচনায় চলে আসছে, আমরা ঢাকা শহরের এই দুর্যোগ অবস্থাকে নিজেদেরকে মুক্ত করতে পারি শুধু প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে। জি, জনাব আক্তার মাহমুদ, তাহলে মেয়র আনিসুল হক তো একটি উদ্যোগ নিয়েছেন, এটি তার নির্বাচনের আগেও তিনি নগরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন, সবুজ ঢাকা করবেন। কিছু ফ্লাইওভারে গাছ দেখাও যাচ্ছে, কোনো বিল্ডিং এর ছাদ থেকেও গাছ উকি ঝুঁকি দিচ্ছে। কি বলবেন, এটি কতদূর সহায়তা করবে? সবুজের পরিমাণ বাড়ানো, এটা উনি ওনার নির্বাচনের ইশতেহারও বলেছিলেন, নির্বাচনে যতগুলো সংলাপ হয়েছিল সেখানেও বলেছিলেন। এটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে, কিন্তু একটা জিনিস আমি একটু মনে রাখতে, শুধু স্মরণ করিয়ে দিতে চাই,
কিছু দেখানোর ধরনের কার্যক্রম নয়, শুধু এটা যেন সাস্টেইনেবল হয়, এখন স্থায়ী ব্যবস্থা হয়, কোনো একটা কসমেটিক একটা সলিউশন যেন না হয়ে যায়। এখন ফর এক্সাম্পল যদি একটা ফুটওভারের উপরে কিছু ফুলের টব ধরনের কার্যক্রম হয়, এটা যদি পরবর্তীতে ঠিকমতো মেনটেন না করা যায় তাহলে এটা কাজে আসবে না আর কি। কিন্তু আমি সাথে সাথে এটা অবশ্যই তাকে সাধুবাদ জানাই যে তিনি বিষয়টা ধরতে পেরেছেন এবং জিনিসটাতে উনি মনোযোগী হয়েছেন এবং ব্যাপকভাবে উনি কাজ করছেন, এটা এই জন্য আমি কিন্তু ওনাকে সাধুবাদ জানাই। আর গ্রিনের পরিমাণ বাড়ানো এটা অবশ্যই দরকার, আমাদের গ্রিনের পরিমাণ ঢাকা শহরে স্পেশালি অনেক কম, এই গ্রিনের পরিমাণ আমাদেরকে বাড়াতেই হবে, সেই যে কোনো উদ্যোগে হোক, সেটা ছাদে হোক, বারান্দায় হোক, রাস্তার দুই পাশে হোক, ফ্লাইওভারগুলোতে হোক, সব জায়গায় এই জায়গাগুলোকে আমাদেরকে এক্সপ্লোর করে দেখতে হবে কোন কোন জায়গাগুলোতে আমাদের এই সুযোগগুলো আছে, সেই সুযোগগুলো বাড়ানো। ডাস্টের কথাটা একটা বলছিলেন, আমি শুধু একটু বলে রাখি, বিশেষত ড্রাই সিজনে শীতকালে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রায় 5 মাসের একটা লম্বা সময়, এই সময়টাতে ঢাকা শহরে যে পরিমাণ ডাস্টের পরিমাণ বাড়ে, আর আমাদের এখানে ডাস্টের যে ক্যাটাগরিগুলো আছে P10, P2.5, P2.5টাই নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কথা হয়। আমাদের এখানে ডাস্ট পার্টিকেলগুলো অত্যন্ত ফাইন এবং এটা বাতাসে ভেসে থাকে দীর্ঘক্ষণ সময়, এটা নামতে চায় না, মানে নিচে নেমে আসে না, ফলে এই যে SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স এগুলো কিন্তু মানুষকে খুবই ভোগায় এবং সারা এই শীতকাল সময় ধরে পুরো নগরবাসীকে খুবই ভোগাতে থাকে। এটা কমানো যায়, সেটা হচ্ছে যে আমাদের যেই এলাকাগুলো থেকে ডাস্টগুলো তৈরি হয় সেই জায়গাগুলোকে হয় কাভার্ড করে দেওয়া, না হলে সেগুলোকে সবুজ দিয়ে আচ্ছাদন করে দেওয়া, অথবা মাঝে মাঝে সেগুলোকে ভিজিয়ে দেওয়া। আর গাছের পাতাগুলোর কথা উনি বলছিলেন, সেটাও অবশ্যই একটা ভালো উদ্যোগ হতে পারে যে গাছের পাতাগুলোকে মাঝে মাঝে একটু ভিজিয়ে দেওয়া। এই উদ্যোগগুলো আসলে শহরের যে লিভিং কোয়ালিটি, এই লিভিং কোয়ালিটিগুলোকে বাড়িয়ে দেয়। আর আমরা প্রায়শই স্মার্ট সিটির কথাটা আজকাল অনেকেই বলেন, কিন্তু স্মার্ট সিটি বলতেই ওনারা একটা জায়গায় শুধু আটকে যান, সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি নির্ভর কিছু বানানো। অবশ্যই আর নগর ব্যবস্থাপনার প্রতিটা ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, এটা ঠিকই আছে, কিন্তু স্মার্ট সিটির অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে এই শহরটা হবে পথচারী বান্ধব। এই কথাটা কিন্তু আমরা বলতে ভুলে যাই, এই ব্যবস্থাটা অবশ্যই আনতে হবে। জি, আমি একটু জনাব স্থপতি জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ, এমন একটি শহর যেখানে কংক্রিট প্রকৃতিকে ছাড়িয়ে যাবে না। অবশ্যই আমরা সেই শহরের কল্পনা করি। মুবাশশির ভাই ধুলোর কথা বলছিলেন, আক্তারও ওটা একই প্রসঙ্গ তুললেন। আমি পরিকল্পনাবিদ আক্তারের প্রথম প্রসঙ্গটা থেকে আসি, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায় সেটা উনি বলছিলেন, যে 6 লেনের রাস্তায় কিভাবে বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্টেশনকে ডেডিকেট করে দিয়ে আমরা ব্যবস্থাপনা উন্নয়ন করতে পারি। ধুলোর কথা উঠলো, আমাদের জানতে হবে ধুলোর উৎসটা কোথায়। আমি তো অ্যাডহক করতেই পারি সলিউশন, যেটা মহাশয় বলছেন এই মুহূর্তে আমাদের পরিত্রাণের জন্য আমরা পানি দিয়ে আমরা ব্যবস্থাটা নিলাম, কিন্তু আমার এই ধুলোর উৎস সেই ব্যবস্থাপনা, আমার ধুলো, আমার শহরের আমার যে আরবান গভর্নেন্স আছে তার কি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই? কেনই ধুলো শহরের মধ্যে হচ্ছে? কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে ম্যাক্সিমাম ধুলো তৈরি হয় এবং কোনো দায় দায়িত্ব নাই। এর খেসারত আমাদের যে রেসপিরেটরি হেলথ, যেটা পলিউশন লেভেল নিয়ে আক্তার বলছিলেন, রিসেন্টলি এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে আমাদের শিশুদের এবং বয়স্কদের জন্য এই রেসপিরেটরি হেলথের সিচুয়েশন সবসময় এটা গ্র্যাজুয়ালি খুবই ডেটোরিয়েট করছে এবং এই ধুলোর উৎসটা নিয়ে আমরা একদমই চিন্তা করছি না, অথচ আমরা প্রতিনিয়ত এই ধুলোর জন্ম দিচ্ছি। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে সিটি কর্পোরেশন নিজে রাস্তা খুঁড়তে গিয়ে, নিজে ডেভেলপমেন্ট কাজ করতে গিয়ে, এবং সেটা আরো বেশি প্রকট এই যে গুলশানে গত 1-1.5 বছর ধরে এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তা, সড়ক উন্নয়নের, ফুটপাত উন্নয়নের বা ইউটিলিটিগুলো যে পরিমাণ ধুলো জন্ম দিচ্ছে এই শহরে এবং আমাদেরকে বসবাস করার অনুপযোগী করে তুলছে, এটার দিকে দৃষ্টি দিতে হবে। কিভাবে ভালো ব্যবস্থাপনা দিয়ে এই উন্নয়ন কাজগুলি করা যায়, এটা দৃষ্টান্ত আমাদের শহরে যদি আমরা তাকেই দেখব, কেউ এই দৃষ্টান্ত মেনে চলছে। সে কনস্ট্রাকশন করছে কিন্তু কোনো পলিউশন করছে না। আমাদের এখানে এই যে সাস্টেনেবল স্ট্র্যাটেজিজ এমপ্লয় করে ভালো ভালো কনস্ট্রাকশনও হচ্ছে। সো এইগুলোকে একটু দৃষ্টি দেওয়া দরকার। আমার মনে হয় যে এই দিকে
সবাইকে নজর দিতে হবে। আরেকটা হচ্ছে যে ফুটপাতে ব্রেকে যে উঠোনামার বিষয়গুলো, এই সমস্ত ব্যবস্থাপনা, এই সব কিছু যদি আমরা আলোচনায় যেগুলো আসছে, এটাকে আমরা যদি একটা জায়গায় খুব সরলীকরণ করি, সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ সিটি প্ল্যানিংয়ের প্রয়োজন। এবং সেটা আমার দেশের সমস্ত শহরগুলো, বড় শহর, ছোট শহর, মাঝারি শহরের জন্য বিভিন্ন পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে 50 ইয়ার্স, 40 ইয়ার্স, 25 ইয়ার্স। ফজলুল্লাহ, তোমার এই কথাতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস এটা যেটা বলতে চাই, এই যে এই জিনিসটাকে গ্রহণযোগ্য মানুষের সুবিধার ভিতরে নিয়ে আসার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এনি অ্যাডিশনাল মানি, দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট। আমরা যে কোনো উন্নয়নের সাথে একটা ফান্ডের কথা বলি, আমি রাস্তাটা পথবান্ধব করবো, রাস্তা বানাচ্ছে কিন্তু কোটি কোটি টাকা খরচ করে, এই যে লাইট পোস্ট আমি সরাচ্ছি না, গর্তটা ঢালটা আমি মেপে করছি না, এর জন্য কিন্তু এক্সট্রা পয়সার প্রয়োজন হয় না। অর্থাৎ সবচেয়ে বড় কথাটা হচ্ছে টোটাল জিনিসের ভিতরে আমাদের এই কোঅর্ডিনেশন, ব্যবস্থাপনা, সমন্বয় নিয়ে আলোচনায় আসবো। তার আগে একটু ঢাকা শহরের চিত্র দেখাতে চাই। আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব এখন আছেন। তালুকদার বিপ্লব, ঢাকা শহরের ফুটপাতে হাঁটার পরিবেশ কতটুকু, কেমন দেখছেন আপনি? জি, যেমনটি বলছিলেন যে রাজধানী ঢাকা শহরে ফুটপাত নিয়ে যাই সাধারণ মানুষের যে ভোগান্তি নিয়ে আজকে সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন সড়কে গিয়েছি। এখন আছি আমি রাজধানী দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত যেই নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু করে বিশ্ব রোডের যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তায় ব্রিজের কাছাকাছি সংলগ্ন একটি সড়কে দাঁড়িয়ে আছি। তো এই সড়কের মূল সমস্যা যেটি, সেটা হলো যে মূলত রাস্তাটি, এই রাস্তাটি আপনি দেখছেন আমার পিছনে যে রাস্তাটি, এই রাস্তাটি মূলত 60 ফিটের একটি রাস্তা, কিন্তু এই রাস্তাটির দুপাশে দখল হয়ে যাওয়া এবং এই ঘনবসতি এই এলাকার যানবাহনের, সাধারণ মানুষের যানবাহন ভোগান্তি লাঘবের জন্য যেই পরিমাণ যানবাহনের প্রয়োজন হয়, এর ভিতরে টেম্পু, তারপর অটোরিকশা যা আছে, তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি এখানে দেওয়া হয়েছে। তো এখানে যারা স্থানীয় আছেন ওনারা সবাই এখানে রাস্তার ফুটপাত বলতে, এখানে রাস্তার আশেপাশে কিন্তু ফুটপাত বলতে কিছুই নেই। মূল সড়ক যতটুকু আছে তার বেশি অংশই দখল হয়ে গিয়েছে। পাশাপাশি অটোরিকশা এবং টেম্পুর এলোমেলো চলাচলের কারণে কিন্তু এই রাস্তাটা নিয়ে চরম ভোগান্তি তৈরি হচ্ছে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন বা স্থানীয় বাসিন্দা যারা আছেন। এবং পাশাপাশি আরও কিছু বিষয় এখানে চলে আসছে, যেটা আমরা এখানে শুনেছি, যে মূলত প্রশাসনে যারা আছেন, মূলত এই রাস্তাটির একটি অংশ সবুজবাগ থানার আওতায় এবং একটি অংশ খিলগাঁও থানার আওতায় পড়েছে, কিন্তু প্রশাসন জেনেও কিন্তু এই রাস্তার এই ধরনের সমস্যা সমাধানে বা এই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। আমি এখানে যে কমিউনিটি পুলিশ যিনি রাস্তায় কাজ করছেন ওনার সাথে কথা বলেছি, এবং এখনও আমি একদিন ওনার সাথে কথা বলে আপনাদের জানাতে চাই যে আমাকে একটু বলবেন যে রাস্তায় এই সমস্যাটা করছে না কেন? যে পুলিশ তারা দেখে না, তারা পাবলিকের মনে করে খেপা, এই যে জন্য জাম সৃষ্টি করে দেয়, তাছাড়া মনে করে পরীক্ষা দিতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, মানুষ অফিসে যাইতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা। এই যে তারা জাম লাগা রাখে, কোনো দিকে তারা শোনে না, আমরা বললে আর উল্টা আমাদের সাথে টর্চারিং করতে হয়, এই ধরনের তারা পুলিশে কোনো ব্যবস্থা নেয় না। এখানে থানাকে টাকা দেওয়ার একটা কথা শুনেছি, এটা এই ব্যাপারে সত্যটা কত? না, এটা আমরা জানতে যাবে না, কারণ আমরা এটা সিএনজি পরিচালনা করি, আমরা অটো পরিচালনা করি না, অটো পরিচালনা করলে বাচ্চু ফারুক হেরা পরিচালনা করে, হেরা বলতে পারবো, এবং কারকে কত দেয় বা কী আসে বিষয় তারা বলতে পারবো। কিন্তু আমরা সিএনজি কমিউনিটি, আমরা সিএনজি পরিচালনা করি, আমরা কিন্তু অটো পরিচালনা আমরা করি না। যেহেতু আমরা ওই অটো পরিচালনা করি না বিধানে আমরা তাদের সাথে মারপিট করতো, তারা লাইনম্যান থাকে না, তারা পুলিশে মারে, পাবলিকে তাকে খেপে, তারা বাইরের থেকে ওই দূরের পরের থেকে তারা পয়সা কালেকশন করে, সামনে আসে না, কি লেগে ওই যে পাবলিকে তারা মারার জন্য। যে আপনি শুনলেন এই রাস্তাটি নিয়ে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা আছে, জায়গাটি সিটি কর্পোরেশনের ভিতরে মাত্র এলো, আর নিশ্চয়ই এখানে সিটি কর্পোরেশনের উন্নয়ন করার অনেক সুযোগ রয়েছে। আরও ঢাকা শহরে ফুটপাত অপ্রতুল থাকলেও কিছু কিছু জায়গাতে তো খুবই চমৎকার ফুটপাত রয়েছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি। একটা বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি মোবাশির হোসেন, আছেন স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ এবং নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ। আমরা একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরছি, আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি খোলা মতে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি মোবাশির হোসেন, আছেন নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ এবং স্থপতি জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ। আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমি সবার জন্য 2 মিনিট করে এখন সময় বরাদ্দ করতে চাই, আমাদের হাতে সময় বেশি নেই। আমি প্রথমে শুরুতে যাচ্ছি জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ আপনার কাছে, আমি তারপরে সেই জনাব স্থপতি মোবাশির হোসেনের কথা শুনে শেষ করব অনুষ্ঠান। আপনার জন্য 2 মিনিট। আমরা অনেক আলোচনা করলাম, সমস্যা নিয়ে আলোচনা করলাম, সমস্যা দেখলাম আমরা আপনার রিপোর্টগুলোতে। রাজশাহী ছাড়া বাকি দুটো প্রধান শহরের অবস্থাই আমাদেরকে আসলে হতাশাচ্ছন্নই করে। তবে হতাশা থেকে বের হওয়ার উপায়ও আছে এবং আমরা আশাবাদী মানুষ বলেই আমরা এই শহর, এই দেশকে নিয়ে স্বপ্ন দেখছি, এই শহরে কাজ করছি, এই দেশে আমরা দেশকে আমরা উন্নয়নের পথে নিয়ে যেতে চাই। আমার মনে হয় কি যে আমাদের একটা সার্বিকভাবে একটু প্ল্যানিং পার্সপেক্টিভটাকে ভিজিট করা দরকার। আমাদের এখানে সত্যিকার অর্থে প্ল্যানিং ফ্রেমওয়ার্ক এক্সিস্ট করে না। কোনো আক্তার মাহমুদ এখানে আছেন, উনি ভালো বলতে পারবেন, কোনো প্ল্যানিং ফ্রেমওয়ার্ক কাজ করে না। শহরের যে আমাদের কি আছে, আমাদের কিছু রেস্ট্রিকটিভ জোনিং আছে, কিছু ল্যান্ড ইউজ আছে, এফআইআর করেছি, খুব সবই অ্যাডক, কোনো কিছু সমন্বিত নয়। এবং এইগুলো কিন্তু উল্টো এর কিছু অর্থনৈতিক বিপজ্জনক দিকও আছে। আমি যখন রেস্ট্রিকটিভ জোনিং করি, ওটা কিন্তু আমার ল্যান্ড স্পেকুলেশন বাড়ায়, আমার গরিব মানুষকে আরও বেশি থেকে বিচ্ছিন্ন করে, জমি পাওয়া থেকে বা তার আবাসন থেকে তাকে বিতাড়িত করে নানাভাবে। সো এগুলোর ওই আলোচনায় গেলাম না। কিন্তু আমরা একটা ইনক্লুসিভ সিটি যদি করতে চাই, ফুটপাথ বান্ধব শহরকে খুব মোটাভাবে দেখলে মনে হয় যেন যে এটাই সলিউশন। আসলে কিন্তু একটা ইনক্লুসিভ সিটির একটা মেইন কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আমার এই পায়ে হাঁটার পথকে মেইন ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে সম্পৃক্ত করা। এবং আপনি যদি ছোট কিছু দেখেন যে আমাদের শহরের এই আরবানাইজেশনের যে হিউজ প্রেশার, সবাই যে শহর কেন্দ্রিক হচ্ছে এবং যেভাবে এই আরবানাইজেশনের গ্রোথ হচ্ছে, এটা কিন্তু অর্থনীতির জন্য ভালো। অর্থনীতিতে আপনি জানেন যে 1/3 শহরের মানুষ 2/3 জিডিপি জেনারেট করে এবং প্রায় 90% রেভিনিউ, গভর্নমেন্ট রেভিনিউ কিন্তু শহরের মানুষ দেয়। সো শহরে আসবে লোকজন, আরবানাইজেশন হবে, কিন্তু একে সাস্টেনেবল করতে হবে, একে বাসোপযোগী করতে হবে, এটাকে বাসযোগ্য রাখতে হবে, একে পথ চলাকে আরামদায়ক করতে হবে। এবং সেই জায়গাটাতে আমি শিওর যে ওনারাও আরো কিছু সংক্ষেপে বলতে হবে। এখন খুবই চট করে আমি বেশ কটা স্টাডির কথা বলে ফেলি। সেটা হচ্ছে যে ছোট ছোট করে, হ্যাঁ, খুবই রিসেন্ট, মানে 2016 সালে একদম এই মাসে দুটো খুবই গুরুত্বপূর্ণ স্টাডি রিপোর্ট আসছে। একটা ইউএনএফপি এর, এটা হচ্ছে আরবানাইজেশন অ্যান্ড মাইগ্রেশন, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এমপ্লয়মেন্ট রিপোর্ট। দুটো স্টাডির যে ফাইন্ডিংস, সেখানে আমরা দেখতে পাই যে শ্রীপুর, কালিয়াকৈর, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এগুলোর গ্রোথ রেট 10-এর উপরে, শ্রীপুরের স্পেশালি 20-এর উপরে। ঢাকা শহরের গ্রোথ রেট 3.8, মানে প্রায় 4-এর কাছাকাছি। ঢাকা শহরের প্রতি বছরে 6,30,000 মানুষ অ্যাড হয় এক্সিস্টিং পপুলেশনের সাথে। এখন এই যে এত মানুষ, এত গ্রোথ রেট, আমরা এই মানুষগুলোকে নেওয়ার জন্য প্রিপেয়ার্ড না। আমাদের যে সিটি কর্পোরেশন বলেন, লোকাল গভর্নমেন্ট বলেন, মিউনিসিপ্যালিটি বলেন বা উন্নয়ন কর্তৃপক্ষগুলো বলেন, এরা এতগুলো মানুষকে অ্যাকোমোডেট করার মতো, সেবাদানের মতো অবস্থা ওনাদের নেই। বিষয়টা ফয়জুল্লাহ ভাইও বলছিলেন, সেটা হচ্ছে যে পরিকল্পনা আমাদের আছে, সেই পরিকল্পনাগুলোকে সময় মতো যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, আমরা কিন্তু ওই সমস্যার বেড়ার জালে পড়ে যাব। আমাদের বাস্তবায়নটা অনেক ধন্যবাদ জনাব স্থপতি জনাব মোবাশির। আমি ছোট্ট করে বলবো যে প্রথম হলো পথচারী বান্ধব শহর বানানোর জন্য একটি মানে ইমিডিয়েট সলিউশন দিকে যাওয়ার জন্য আমার গণপরিবহনকে গণবান্ধব পরিবহনের ব্যবস্থা নিয়ে আসতে হবে, ব্যক্তিগত গাড়ির হাত থেকে শহরকে রক্ষা করার জন্য। এটা পথচারী বান্ধব শহরের দিকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটি হচ্ছে এই যে সামগ্রিকভাবে পরিকল্পনার ভিতরে আমরা যদি সমস্ত কিছুকে নিয়ে আসতে পারি, কোঅর্ডিনেটেড পরিকল্পনায় যদি নিয়ে আসতে পারি, একটি আরেকটির সাথে সম্পৃক্ত হয়ে যদি কাজ করতে পারি, আমরা কিন্তু পথচারী বান্ধব ঢাকা শহরকে সত্যিকার অর্থে জনগণের সামনে উপহার দিতে পারবো। জি, শেষ করি তাহলে আমরা। আমাদের সঙ্গে
ঢাকা থেকে বিপ্লব তালুকদার বিপ্লব আমাদেরকে ঢাকা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন নয়ন বড়ুয়া জয়, এবং রাজশাহী থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন কাজী শাহেদ। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ স্থপতি, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব আক্তার মাহমুদ নগর পরিকল্পনাবিদ, এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন জনাব মোবাশির হোসেন স্থপতি। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই খোলা মত অনুষ্ঠান আমাদের এটি একটি সাপ্তাহিক অনুষ্ঠান। আগামী শুক্রবার বেলা 11টায় আবার এই অনুষ্ঠান দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আগামীকাল বেলা 12টায় বীজ সংলাপ হবে, সেটি দেখারও আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।